পরম করুণাময় মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, সম্মানিত সহকর্মী শিক্ষকবৃন্দ ও সর্বস্তরের দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে আমার আজকের এই ক্লাসে স্বাগতম এবং আমার শিক্ষার্থীদের প্রতি রইল অনেক শুভেচ্ছা। সেই সাথে সবাইকেই জানাচ্ছি আমি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি যে বিষয়টি নিয়ে পাঠের অবতারণা করব, নিশ্চয়ই তোমরা পর্দার ছবি দেখে কিছুটা হলেও তা বুঝতে পারছ। শিক্ষার্থীবৃন্দ, তো পাঠের আগে আমি আমার ব্যক্তি পরিচিতিটুকু দিই তোমাদের সাথে আমার আজকের পাঠটি শুরু করতে যাচ্ছি। আমি সঞ্জয় ভৌমিক, প্রভাষক, প্রাণীবিদ্যা বিভাগ, গৃহকালিন্দিয়া হাজার হাসমত ডিগ্রি কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুর। শিক্ষার্থীবৃন্দ, আমার ব্যক্তি পরিচিতি শেষ হলো, এবার ক্লাসের পরিচিতি। শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের যে শ্রেণীর ক্লাসটি নেব তা হচ্ছে একাদশ শ্রেণী। আমার পাঠের বিষয়টি হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র। আমি তোমাদেরকে এর দ্বিতীয় অধ্যায়ের উপরে ক্লাস নেব। তোমাদের পাঠ্য বইয়ে দ্বিতীয় অধ্যায়ের নামটি দেয়া আছে প্রাণীর পরিচিতি। বলে রাখা ভালো, এই প্রাণীর পরিচিতি এই অধ্যায়ে তোমাদের 3টি পৃথক প্রাণীর বিষয়ে পড়ানোর কথা বলা আছে। তার মধ্যে আমি যে প্রাণীটি নিয়ে আজকে আলোচনা করব, ছবি থেকেই তোমরা দেখতে পাচ্ছ, সে প্রাণীটি হচ্ছে ঘাসফড়িং। আশা করি আগামী 25-26 মিনিট তোমরা আমার সাথে থাকবে এবং আজকের পাঠটি উপভোগ করবে। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা পাঠ শুরু করার আগেই কাগজ কলম নিয়ে বসেছ। এটা যেহেতু আমাদের ক্লাস, এখানে পড়াশোনা ছাড়া অন্য কিছু হবে না, তাই মাঝে মধ্যে প্রয়োজনীয় জায়গায় তোমাদের একটু লিখতে হতে পারে। সেই কারণে আশা করি পাঠটি দেখার সাথে সাথে তোমরা প্রয়োজনীয় নির্দেশনাগুলো লিখে নেবে এবং তোমাদের পড়াশোনায় সফল হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরুতেই আজকে খুব জটিল এবং কোনো গুরুগম্ভীর আলোচনা না করে আমরা ছোট্ট একটি ভিডিও দিয়ে আমরা শুরু করব। এই যে ছোট্ট একটি ভিডিও দিয়ে শুরু করব, তো সেই ভিডিওটা কি আমরা একটু দেখি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভিডিওর জন্য পর্দায় একটি ছবি এর মধ্যে আবির্ভূত হয়েছে দেখতে পাচ্ছ। আমরা ছবিটাকে একটু হাইলাইট করার চেষ্টা করি, তাহলেই আমরা দেখতে পাবো ছবিটা কি। এটা হচ্ছে গিয়ে একটা ঘাসফড়িং। সে কি করছে? আমরা দেখতে পাচ্ছি ঘাসের কচি ডগা সে চিবিয়ে খাচ্ছিল। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সুবিধার জন্য আমি আবারও একটু তোমাদের দেখানোর চেষ্টা করছি। শিক্ষার্থীবৃন্দ, আমাদের ভিডিও দেখা শেষ। আমরা এবার তোমাদের প্রতি ছোট একটি বা দুটি প্রশ্ন রাখছি। তো প্রথম প্রশ্নটা হচ্ছে, ভিডিওতে তোমরা কি দেখলে? তো নিশ্চয়ই তোমরা সেটা বলতে পারবে ভিডিওতে কি দেখেছো। তো ভিডিওতে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ঘাসফড়িং খাদ্য গ্রহণ করছে। এবার আরেকটা ছোট্ট প্রশ্ন, ঘাসফড়িং কোন তন্ত্রের মাধ্যমে খাদ্য গ্রহণ করে? এটার উত্তরটা হচ্ছে পৌষ্টিকতন্ত্র। তাহলে নিশ্চয়ই এতক্ষণে তোমরা আজকের পাঠের বিষয়ে কিছুটা হলেও অনুমান করতে পারছ। শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের আজকের যে পাঠ সাজিয়েছি তা হচ্ছে ঘাসফড়িংয়ের পৌষ্টিকতন্ত্র। আমরা আজকে ঘাসফড়িংয়ের পৌষ্টিকতন্ত্র বিষয়ে তোমাদের সামনে পাঠটি উপস্থাপন করব। শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা আজকের এই পাঠ যদি অনুসরণ করি, আমরা কোন কোন জিনিসগুলো জানতে পারবো। আমরা যে জিনিসগুলো জানতে পারবো সেটা শিক্ষণফল আকারে তোমাদের এই পাঠে দেওয়া আছে। এই পাঠ শেষে তোমরা শিক্ষার্থীরা পৌষ্টিকতন্ত্র কি তা তোমরা বলতে পারবে। আর যেহেতু পড়াচ্ছি আমি ঘাসফড়িং, এই ঘাসফড়িংয়ের পৌষ্টিকতন্ত্রের যে উপাদানগুলো আছে, অর্থাৎ ঘাসফড়িংয়ের পৌষ্টিকতন্ত্র যে সব অংশ নিয়ে বা অঙ্গ নিয়ে গঠিত
তা তোমরা বর্ণনা করতে পারবে এবং সবশেষে ঘাসফড়িংয়ের খাদ্য গ্রহণ ও পরিপাক পদ্ধতি তোমরা ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, তো তাহলে চলো আমরা প্রথমেই বলবো পৌষ্টিকতন্ত্র কি। পৌষ্টিকতন্ত্র হচ্ছে এমন একটি তন্ত্র যা দ্বারা প্রাণী খাদ্য গ্রহণ, পরিপাক, খাদ্য সার শোষণ, অপাচ্য অংশ দেহ থেকে নিষ্কাশন করে প্রাণীদেহের এই তন্ত্রটিকে বলা হচ্ছে পৌষ্টিকতন্ত্র। ছবিতে আমরা নমুনা হিসেবে একটা মানুষের খাদ্য গ্রহণ তথা পৌষ্টিকতন্ত্রের একটা ছবি দিয়েছি। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রতীকী যে ছবিটা দেওয়া আছে, একটা মানুষ খাদ্য গ্রহণ করছে, খাদ্যটা চিবাচ্ছে, সেটা তার পাকস্থলী হয়ে অন্ত্র হয়ে ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্র হয়ে শরীর থেকে বের হয়ে যাচ্ছে। আসলে পৌষ্টিকতন্ত্র ব্যাপারটাই তাই। তো আমরা এবার পরের অংশে চলে যাই। আমরা এবার ছোট্ট একটা জিনিস, এটা তোমাদের জন্য একটা একক কাজ, তোমরা এটা খাতায় লিখে রাখবে। প্রশ্নটা হচ্ছে পৌষ্টিকতন্ত্র কি? শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা লিখতে পেরেছ পৌষ্টিকতন্ত্র কি। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার আমাদের আজকের যে পাঠ ঘাসফড়িংয়ের পৌষ্টিকতন্ত্র তা নিয়ে আলোচনা শুরু করব। শিক্ষার্থীবৃন্দ, ঘাসফড়িংয়ের পৌষ্টিকতন্ত্র বিষয়টি আলোচনার পূর্বে আমরা যাতে সহজে আয়ত্ত করতে পারি সেজন্য ঘাসফড়িংয়ের টোটাল পৌষ্টিকতন্ত্রকে আমরা দুটো ভাগে ভাগ করব। আমাদের এই দুটো ভাগের মধ্যে প্রথমেই আছে নালীময় যে অংশটুকু, অর্থাৎ পৌষ্টিক নালী, এবং দ্বিতীয় অংশটি হবে পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালী, ঘাসফড়িংয়ের এই পৌষ্টিক নালীকে আমরা আরও সহজে আয়ত্ত করার জন্য আমরা একে 3 ভাগে ভাগ করব। আমরা যদি একে অগ্র অন্ত্র, মধ্য অন্ত্র এবং পশ্চাদন্ত্র এই 3 ভাগে ভাগ করি, তাহলে আমরা অগ্র অন্ত্রের অধীনে যে অংশ বা অঙ্গগুলো আছে সেগুলো সম্পর্কে যেমন জানতে পারবো, তেমনি বাকি অংশগুলো সম্পর্কে জানতে পারবো। আমরা তোমাদের আজকের এই পাঠে একটি একটি করে অংশ ধরে ধরে পড়াবো, তাতে করে তোমাদের নিকট পাঠটি অনেক বেশি সহজ এবং আকর্ষণীয় বোধ হবে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মধ্যে যারা উৎসুক ছাত্রছাত্রী আছো তারা ইচ্ছা করলে পর্দায় দেখে এই অংশগুলোর নাম পর্দার অনুরূপ তোমাদের খাতায় তোমরা এখনই লিখে নিতে পারো। অন্যদিকে আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম, তো অগ্র অন্ত্রের অধীনে আমার যে অংশগুলো তাহলে থাকবে সেগুলো হচ্ছে সর্বপ্রথমেই একটা মুখছিদ্র। মুখছিদ্রের পর দ্বিতীয় যে অংশটা সেটা হবে গলবিল, তৃতীয় যে অংশটা সেটা হবে গ্রাসনালী, চতুর্থ যে অংশটা সেটা হবে ক্রপ, পঞ্চম যে অংশটা সেটা হবে গিজার। মধ্য অন্ত্রের অংশটা একটু তুলনামূলক সংক্ষিপ্ত, আমরা কোনো ভাগ দেখাচ্ছি না। আমাদের তারপরে যে পশ্চাদন্ত্র তার আমরা 4টি ভাগ রেখেছি। প্রথম ভাগের নাম হচ্ছে ইলিয়াম, দ্বিতীয় ভাগের নাম হচ্ছে কোলন, তৃতীয় ভাগের নাম হচ্ছে রেকটাম এবং চতুর্থ ভাগের নাম হচ্ছে পায়ুছিদ্র। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা যে পৌষ্টিক গ্রন্থি বলে অংশটি রেখেছি তার ভাগটা একটু দেখি, তাকে আমরা কিভাবে ভাগ করে পড়াবো। আমরা প্রথমেই যে গ্রন্থিটা পাবো সেই গ্রন্থিটার নাম হচ্ছে লালা গ্রন্থি। তারপরে আমরা মেসেন্টেরন বলে একটা অংশ পাবো, সেখানকার অন্ত্র আবরণ, এই অন্ত্র আবরণটা গ্রন্থির মতো কাজ করে, তাহলে আমরা বলবো এবার মেসেন্টেরনের অন্ত্র আবরণ। আর সবশেষে আমরা গ্রন্থির মতো কাজ করে আরেকটি অংশ যেটা হচ্ছে হেপাটিক সিকা, এটাকে আমরা পৌষ্টিক গ্রন্থি হিসাবে রাখছি। অর্থাৎ 3টে অংশকে আমরা পৌষ্টিক গ্রন্থি হিসাবে আজকের এই পাঠে পড়াবো। শিক্ষার্থীবৃন্দ, আমরা পর্দায় যে ছবিটা দেখতে পাচ্ছি তা হচ্ছে একটি ঘাসফড়িংয়ের পৌষ্টিকতন্ত্র। বিশেষ করে হালকা গোলাপি কালারে, এটাকে সাদার মধ্যে হালকা গোলাপি কালারে তোমাদের দেখানোর চেষ্টা করা হয়েছে। আমরা এরপর পর্দায় এক একটি করে অংশকে তোমাদেরকে অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া হবে, তাতে করে তোমাদের নিকট জিনিসটি পরিচিত হয়ে উঠবে। তাহলে পর্দায় একটু চোখ রাখো। শিক্ষার্থীবৃন্দ, যেমনটি আমরা আগেই বলেছিলাম, আমরা এর টোটাল অন্ত্রকে 3টি ভাগে ভাগ করব। তো তার অংশ হিসাবে আমি প্রথমে
অগ্রঅন্তটা দেখাচ্ছি। এটা হচ্ছে অগ্রঅন্ত অথবা অগ্রপৌষ্টিক নালী, যেটুকু অংশ দেখানো হয়েছে। তারপরের যে অংশটা আমরা দেখাবো, তো সেটা কি আমরা দেখতে পাচ্ছি লাল একটি তীরের মতো, এটার নাম হচ্ছে মুখছিদ্র। তারপরে কি আছে আমার, তারপরে দ্বিতীয়ত যে অংশটা দেখাবো এটা হচ্ছে গলবিল, এটা হলুদ কালি দিয়ে মার্ক করা আছে। তারপরে বেগুনি কালি দিয়ে মার্ক করে আমি দেখাতে চাচ্ছি গ্রাসনালী। তারপরে আবার হলুদ কালি দিয়ে তোমাদের দেখাতে চাচ্ছি আমি ক্রপ, এটা একটা থলির মতো গঠন। তারপরে আমি যে অংশটা দেখাবো সেটা হচ্ছে গিজার্ড, অর্থাৎ ক্রপের পরে থাকে গিজার্ড। তবে এখানে কতগুলো ফুলের পাপড়ির মতো জিনিস আছে, এগুলা কিন্তু নয়, এর নিচে থাকছে গিজার্ডটা। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার মেসেন্টেরনের যে সংক্ষিপ্ত অংশটুকু সেটি লাল কালিতে দেখতে পাচ্ছি। আর এরপর আমরা আবার নীল কালিতে যেটুকু দেখব, আমরা যে অংশটুকু বাউন্ডারি দিয়েছি সেটা হচ্ছে আমার পশ্চাৎ পৌষ্টিক নালী, অর্থাৎ পৌষ্টিক নালীর সর্বশেষ অংশ। শিক্ষার্থীবৃন্দ, এখানে কি কি আছে আমি দেখি। আমরা সবুজ তারকা চিহ্ন দিয়ে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে ইলিয়াম। ইলিয়াম পরবর্তীতে আমার আছে কোলন। কোলন পরবর্তীতে আমার যে অংশটা আছে মলাশয়। তারপর আমি যে অংশটা দেখাবো সেটা হচ্ছে পায়ুছিদ্র। এখানে সবকটি অংশই আমি হলুদ তীর চিহ্ন দিয়ে আমি সবুজ তীর চিহ্ন দিয়ে মার্ক করে তোমাদেরকে দেখালাম। শিক্ষার্থীবৃন্দ, এবার একটু গোলাপি অ্যারো চিহ্ন এবং গোলাপি কালারে আমি ভিন্ন একটি অংশ দেখালাম, যেটা অনেকটা ফুলের পাপড়ির মতো। এটাকে বলা হচ্ছে হেপাটিক সিকা। এটা মূলত একটা পৌষ্টিক গ্রন্থি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা পৌষ্টিক যে গ্রন্থি যার কথা বলছিলাম, আমরা একটু পৌষ্টিক গ্রন্থি তার আগে আমরা পৌষ্টিক নালী সম্পর্কে তোমাদের কিছু বলার দরকার আছে। তো ঘাসফড়িংয়ের পৌষ্টিক যে নালীটা বা পরিপাক যে নালীটা, এটা হচ্ছে তুলনামূলক সরল প্রকৃতির। এটার ব্যাপ্তি হচ্ছে মুখছিদ্র থেকে শুরু করে পায়ুছিদ্র পর্যন্ত। এটি সাধারণত দেহের অর্থাৎ ঘাসফড়িংয়ের দেহের মধ্যরেখা বরাবর সোজা একটা নালী হিসাবে অবস্থিত। পূর্বেই আমরা যেমনটি বলেছি, আমরা আলোচনার সুবিধার্থে একে তিনটি অঞ্চলে ভাগ করব। এর প্রথম অঞ্চলের নাম হচ্ছে স্টোমোডিয়াম বা অগ্রপৌষ্টিক নালী। তো এটা শুরু হয় মুখছিদ্র থেকে এবং এর ব্যাপ্তি হচ্ছে গিজার্ড পর্যন্ত। তো এই গিজার্ড পর্যন্ত অর্থাৎ মুখছিদ্র থেকে গিজার্ড পর্যন্ত বিস্তৃত যে প্রথম অংশ সেটাই হচ্ছে স্টোমোডিয়াম। আমরা জানি আমাদের যে সমস্ত প্রাণীর ভ্রূণীয় স্তর সৃষ্টি হয় তাদের কারো দুটো কারো তিনটে। তো ভ্রূণীয় স্তরের মধ্যে প্রথম স্তরটা হচ্ছে অ্যাক্টোডাম। এই অংশটা সেই ভ্রূণীয় স্তর অ্যাক্টোডাম থেকে উদ্ভূত অর্থাৎ উৎপত্তি লাভ করেছে এবং এই অংশটির অর্থাৎ স্টোমোডিয়াম অংশটির অন্তঃপ্রাচীর কাইটিন নামক একটা পদার্থ দিয়ে তৈরি, যেটা কিনা একটা শক্ত আবরণে আবৃত। তো এর নিচে প্রধানত বেশ কতগুলো অংশ থাকে। তো কী কী অংশ আছে প্রথমেই আমরা দেখব মুখছিদ্র। মুখছিদ্রে স্টোমোডিয়ামের মধ্যে যে অংশগুলো থাকে তার মধ্যে প্রথম হচ্ছে মুখছিদ্র। তো এটি প্রাক মৌখিক প্রকোষ্ঠ এবং মুখোপাঙ্গ, মুখের চারদিকে অনেকগুলো উপাঙ্গ আছে যেগুলো তাদের খাবার খাওয়া এবং খাবার ধরায় সাহায্য করে বা খাবার গ্রহণ করতে সাহায্য করে। সেই মুখোপাঙ্গ দ্বারা পরিবেষ্টিত এবং মুখছিদ্র পথে খাদ্য তার দেহে তার মানে পৌষ্টিক নালীতে প্রবেশ করে। দ্বিতীয় যে অংশটি আছে তাকে আমরা বলবো গলবিল। মুখছিদ্র পরবর্তী এটা একটা ছোট নলাকার এবং পেশিবহুল অংশ। এর মাধ্যমে খাদ্যবস্তু গ্রাসনালীতে প্রবেশ করে। তাহলে তার পরবর্তী অংশটা নিশ্চয়ই গ্রাসনালী। তো গ্রাসনালীটা কি? গ্রাসনালী হচ্ছে গলবিলের পেছনে সরু সোজা নলাকার এবং পাতলা প্রাচীর বিশিষ্ট একটা নালী। এর দ্বারা খাদ্যবস্তু মুখ থেকে বহন করে তার পরবর্তী যে স্টেশন অর্থাৎ ক্রপ, এই ক্রপে পৌঁছায়। এবার আসো তাহলে ক্রপটা কি? গ্রাসনালীটা একটা পর্যায়ে এসে স্ফীত হয়ে বা ফুলে গিয়ে বেলুনের মতো আকার ধারণ করেছে। এই যে
গ্রাসনালীর স্ফীত বেলুনের মতো অংশ বা থলির মতো বা ঝোলার মতো অংশ, এটাকে আমরা বলবো ক্রপ। এতে এই ক্রপে খাদ্যবস্তু কিছু সময়ের জন্য জমা থাকে। এখানে লালার অর্থাৎ লালাগ্রন্থির নিঃসৃত যে এনজাইম, সেই এনজাইম খাবারের পরিপাকের সূত্রপাত ঘটায়। শিক্ষার্থীবৃন্দ, আমাদের যেটা আমরা দেখব পরবর্তী যে অংশটা, সেটা হচ্ছে গিজার্ড অর্থাৎ অগ্র পৌষ্টিক নালীর সর্বশেষ অংশ। আমরা দেখতে পাচ্ছি পর্দার ডান দিকে একটি নীল রঙের অ্যারো জ্বলজ্বল করছে, মূলত এই অংশটাই হচ্ছে গিজার্ড। তো গিজার্ডটা হচ্ছে ক্রপ পরবর্তী ত্রিকোণাকার পুরু ও শক্ত প্রাচীর বিশিষ্ট একটা গঠন। এটা আমার অগ্র পৌষ্টিক নালীর সর্বশেষ অংশ। এর অন্তঃপ্রাচীরে থাকে কাইটিনময়, তুলনামূলকভাবে একটু শক্ত 6টি দাঁত এবং 6টি অনুলম্ব ভাঁজ। দাঁতের পেছনে থাকে কিছু চুলের মতো গঠন এবং 6টি প্যাড। এর পেছনে থাকে প্রসারিত কপাটিকা। গিজার্ডের দৃঢ় সংকোচন এবং প্রসারণ খাদ্যকে চূর্ণ করতে সাহায্য করে। প্যাডের যে চুলগুলো, সেগুলো খাদ্যকণাকে মেসেন্টেরনে বা দ্বিতীয় যে অংশটা, সেটাতে প্রবেশের সময়ে ছাঁকনির মতো ছেঁকে তারপর পাঠায়, অর্থাৎ এগুলো চুলগুলো ছাঁকনির মতো কাজ করে। আর যেগুলো কপাটিকা আছে, কপাটিকাগুলো খাদ্যকে পিছন থেকে বিপরীত দিকে আসতে বাধা দেয়। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার দেখব মাঝের অংশ বা মেসেন্টেরন বা মধ্য পৌষ্টিক নালী, বা কেউ এটাকে ঘাসফড়িংয়ের পাকস্থলীও বলে থাকেন। শিক্ষার্থীবৃন্দ, গিজার্ডের পর হতে, গিজার্ড ছিল আমার অগ্রপৌষ্টিক নালীর সর্বশেষ অংশ। গিজার্ডের পর হতে শুরু করে উদরের মধ্যাংশ পর্যন্ত বিস্তৃত পাতলা প্রাচীর বিশিষ্ট যে অংশটি, সেটি হচ্ছে মেসেন্টেরন। তো এটি আমরা আগেরটি যেমন দেখেছিলাম, এটিও ভ্রূণীয় অ্যাক্টোডার্ম স্তর থেকে সৃষ্টি হয়। এর অন্তঃপ্রাচীরে কিউটিকল থাকে না, এখানে কিউটিকলের পরিবর্তে থাকে পেরিট্রফিক নামক একটি বৈষম্যভেদ্য ঝিল্লি বা পর্দা। মেসেন্টেরনের অগ্র ও পশ্চাৎ প্রান্তে স্ফিংটার বা পেশিবলয় থাকে। অগ্র অন্ত ও মেসেন্টেরনের সংযোগস্থলে 6 জোড়া ফাঁফা, লম্বা এবং মোচাকার থলি থাকে। এদের গ্যাস্ট্রিক সিকা বা হ্যাপাটিক সিকা বলে। শিক্ষার্থীবৃন্দ, এই মেসেন্টেরনের অন্তঃপ্রাচীর ভাঁজ হয়ে গিয়ে অসংখ্য ভিলাই গঠন করে। মেসেন্টেরনের শেষ অংশে অসংখ্য চুলের মতো এবং হলদে বর্ণের কিছু অঙ্গাণু থাকে। এই অঙ্গাণুগুলোকে বলা হচ্ছে মালপিজিয়ান নালিকা। এই মালপিজিয়ান নালিকাগুলো অবশ্য ঘাসফড়িংয়ের রেচনে ব্যাপক বা বিশাল ভূমিকা পালন করে। তো মেসেন্টেরনে খাদ্যবস্তুর পরিপাক ঘটে। আর এর যে ভিলাইয়ের কথা বললাম, এর ভিলাইয়ের প্রাচীরের ভিলাইগুলো কি করে? খাদ্যরসকে শোষণ করে। শিক্ষার্থীবৃন্দ, আমরা লাস্টের অংশটা পৌষ্টিক নালীর এখন বলছি। এর নাম হচ্ছে প্রোক্টোডিয়াম বা পশ্চাৎ পৌষ্টিক নালী। তো এটি ভ্রূণীয় স্তর অ্যাক্টোডার্ম উদ্ভূত এবং অন্তঃস্তর কিউটিকল দিয়ে আবৃত। ইলিয়াম, কোলন, রেকটাম ও পায়ুছিদ্র, এই 4টি অংশ নিয়ে এই প্রোক্টোডিয়াম বা পশ্চাৎ পৌষ্টিক নালী গঠিত। তো আমি অংশগুলো সম্পর্কে খুব সংক্ষেপে একটু বলি। প্রথম অংশটার নাম ছিল ইলিয়াম। এটা হচ্ছে প্যাচবিহীন, চওড়া এবং নলাকার প্রথম অংশ। আমরা ডান পাশের ছবিতে ইলিয়ামকে দেখতে পাচ্ছি। এর প্রাচীরের মাধ্যমে পরিপাকৃত খাদ্যরস শোষিত হয়। ইলিয়াম পরবর্তীতে আছে কোলন, তারপরে রেকটাম এবং লাস্টে আছে পায়ুছিদ্র। শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার কোলন সম্পর্কে বলবো। এটি ইলিয়ামের পেছনে সরু এবং নলাকার একটা অংশ। এতে পাচিত যে খাদ্যবস্তু, তার যে অবশিষ্টাংশ, সেটা পানিসহ শোষিত হয়। তারপরের অংশের নাম হচ্ছে রেকটাম বা মলাশয়। এটি পৌষ্টিক নালীর সর্বশেষ স্ফীত যে অংশটা,
সেটা, এবং এটা পুরু প্রাচীরযুক্ত। এর অন্তঃপ্রাচীরে অর্থাৎ রেকটামের অন্তঃপ্রাচীরে 6টি রেকটাল প্যাপিলা এবং অনুলম্ব ভাঁজ রয়েছে। মল থেকে এরা কি করে? অতিরিক্ত পানি, খনিজ লবণ, অ্যামাইনো অ্যাসিড প্রভৃতিকে শোষণ করে রেখে দেয় এবং অপাচ্য অংশকে সাময়িকভাবে জমা রাখে। তাহলে এখানে আমরা আরেকটা জিনিস খেয়াল করেছি, বিশেষ করে যারা আর্থ্রোপোডা পর্বের প্রাণী তাদের মল অধিকাংশ ক্ষেত্রেই শুষ্ক হয়। এর কারণটা হচ্ছে তাদের রেকটাম বা মলাশয় মল বের হওয়ার আগে সেখান থেকে পানি, খনিজ লবণ এগুলাকে শুষে রেখে দেয়। একদম সর্বশেষে পশ্চাৎ পৌষ্টিকনালীর যে অংশটা তাকে আমরা বলবো পায়ুছিদ্র। মলাশয়ের একদম শেষ প্রান্তে এটা অবস্থিত। এটা একটা ছিদ্রপথ। এটি ঘাসফড়িংয়ের যে দশম খণ্ড তার অঙ্কীয় দেশে উন্মুক্ত হয় এবং ঘাসফড়িংয়ের দেহ থেকে অপাচ্য অংশ হিসাবে মল দেহ থেকে বের করে দেওয়া বা অপসারণ করাটাই হচ্ছে এদের কাজ। শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম অংশটি অর্থাৎ পৌষ্টিক নালী নিয়ে বলা শেষ করেছি। আমাদের এবারের আলোচনা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি নিয়ে। ঘাসফড়িংয়ের লালাগ্রন্থি, মেসেন্টেরনের অন্ত আবরণ এবং হ্যাপাটিক সিকা মূলত এই তিনটি অংশ পৌষ্টিক গ্রন্থি হিসাবে কাজ করে। লালাগ্রন্থির বিষয়ে যদি বলতে হয়, এটি হচ্ছে ঘাসফড়িংয়ের প্রধান পৌষ্টিক গ্রন্থি। ক্রপের নিচে ক্ষুদ্র শাখা প্রশাখাযুক্ত একজোড়া লালাগ্রন্থি অবস্থিত। এই লালাগ্রন্থির নালী তার মুখপাঙ্গের যে ল্যাবিয়াম নামক অংশটা আছে সেই ল্যাবিয়ামের গোড়ায় গলবিলে উন্মুক্ত হয়। আর লালাগ্রন্থি নিঃসৃত যে রস তাকে বলা হচ্ছে লালারস। এই লালারস খাদ্য গলাধকরণ, গিলতে, চর্বণ চিবাতে এবং শর্করা জাতীয় খাদ্যকে পরিপাকে সাহায্য করে। শিক্ষার্থীবৃন্দ, আমরা দ্বিতীয় যে অংশটা আছে মেসেন্টেরনের অন্ত আবরণ তার বিষয়ে বলছি। মেসেন্টেরনের অন্তঃপ্রাচীরে বেশ কিছু ক্ষরণকারী কোষ আছে যেগুলো থেকে রস খরিত হয়, অর্থাৎ পাচক রস খরিত হয় এবং এগুলো খরিত হয়ে খাদ্য পরিপাকে সাহায্য করে। আর সবশেষে আছে আমাদের হ্যাপাটিক সিকা। অগ্র ও মধ্যপৌষ্টিক নালীর যেখানটাতে সংযোগ ঘটেছে সেই সংযোগের অবস্থাটাতে আমরা দেখেছি কোণ আকৃতির 6 জোড়া লম্বা স্বচ্ছ একটু বেটে নালিকা আছে যেগুলো অনেকটা ফুলের পাপড়ির মতো ছড়িয়ে থাকে। এগুলাকে বলা হচ্ছে হ্যাপাটিক সিকা, কেউ কেউ আবার এগুলাকে বলে গ্যাস্ট্রিক সিকা। এর অন্তঃপ্রাচীরে ক্ষরণকারী কোষ আছে। এই ক্ষরণকারী কোষগুলো থেকে পাচক রস খরিত হয় এবং এরা খাদ্য পরিপাকে সাহায্য করে। শিক্ষার্থীবৃন্দ, এবার তোমাদের জন্য ছোট্ট একটু কাজ রেখেছি যেটা জোড়ায় কাজ। তো তোমরা কি করবে, একটি পোস্টার পেপারে ঘাসফড়িংয়ের পৌষ্টিকতন্ত্রের চিহ্নিত চিত্র অঙ্কন করবে। অবশ্যই এটা বাড়িতে প্র্যাকটিস করবে, তাতে করে তোমাদের যে ব্যবহারিক পরীক্ষা তার জন্য কাজটা আগেভাগেই অনেকটা ইজি হয়ে যাবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা এবার ঘাসফড়িংয়ের খাদ্য গ্রহণ ও পরিপাক বিষয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করি। ঘাসফড়িং কী খায়? ঘাসফড়িং হচ্ছে তৃণভোজী প্রাণী। এরা প্রধানত ঘাস, লতাপাতা, শস্যদানা প্রভৃতি খেয়ে থাকে। এদের খাবারে যেমনটি আছে শর্করা, আমিষ এবং একই সাথে সাথে স্নেহ জাতীয় উপাদান বিদ্যমান। এদের আমরা জানি আছে চর্বণ উপযোগী মুখপাঙ্গ, এর দ্বারা এরা খাদ্য গ্রহণ করে। তাহলে কিভাবে এর পরিপাক হয়? খাদ্য প্রাক মৌখিক প্রকোষ্ঠে পৌঁছার পরপরই এর সাথে যে লালাগ্রন্থি নিঃসৃত রস মিশ্রিত হয়, তো তাতে করে তাদের খাবার গলাধকরণ করতে অনেকটা সহজ হয়। তাছাড়া লালারসে যে বিদ্যমান লালারসে বিদ্যমান যে অ্যামাইলেজ, কাইটিনেস ও সেলুলোজ নামক এনজাইম রয়েছে সেটা শর্করা জাতীয় খাদ্যকে আর্দ্র বিশ্লেষণ করে। তারপর খাদ্যবস্তু ক্রপ হয়ে গিজার্ড সেখানে প্রেরিত হয়। গিজার্ডে প্রবেশ করা যে খাদ্যবস্তু সেটা আংশিক পরিপাকৃত খাদ্য, কাইটিনময় দাঁতে পিষ্ট হয়ে এক পর্যায়ে পেস্টের মতো পরিণত হয়। আমরা জানি গিজার্ডে কতগুলো সূক্ষ্ম রোম আছে, এগুলো দিয়ে খাদ্য পরিশ্রুত হয়ে তার পরবর্তীতে যে অংশটা আছে মেসেন্টেরনে প্রবেশ করে। মেসেন্টেরনের অন্তর্গাত্রে আমরা জানি এবং হ্যাপাটিক সিকায় যে অংশগুলো আছে সেখান থেকে কিছু রস খরিত হয়। তো
সে রসগুলো মানে তাদের যে ক্ষরণ শোষণ তল রূপে কাজ করে। মেসেন্টেরনে আমরা জানি মল্টেজ, ট্রিপটেজ, অ্যামাইলেজ, ইনভার্টেজ, লাইপেজ বিভিন্ন ধরনের এনজাইম পাওয়া যায়। আর এগুলির উপস্থিতির কারণে খাদ্যবস্তু তখন সরল এবং তরল হয়। শিক্ষার্থীবৃন্দ, পরিপাকৃত এই খাদ্যবস্তু মেসেন্টেরনের কোষীয় প্রাচীরের মাধ্যমে পরিশোধিত হয়ে হিমোসিলে প্রবেশ করে, ঘাসফড়িংয়ের হিমোসিলে। এবং আমরা জানি হিমোসিলে থাকে ঘাসফড়িংয়ের রক্ত, হিমোলিম, তার মাধ্যমে তারা সারা দেহে এই পুষ্টি উপাদানকে পরিবাহিত করে। অন্যদিকে যে অজীর্ণ খাদ্যবস্তু তা কোলনের ভেতর দিয়ে মলাশয়ে পৌঁছার আগেই কোলনের প্রাচীর তা থেকে পানি, লবণ, অ্যামাইনো অ্যাসিড কিংবা অজৈব লবণ যদি থেকে থাকে সেটা শোষণ করে নেয় এবং সবশেষে অপাচ্য যে খাদ্যবস্তু তা মলরূপে বায়ুপথে দেহের বাইরে নির্গত হয়। শিক্ষার্থীবৃন্দ, এবার তোমাদের জন্য ছোট্ট একটা দলীয় কাজ। তোমরা নিজেদেরকে দুটো দলে ভাগ মনে করে এই কাজ দুটো তোমাদের খাতায় লিখে নাও। কদলের জন্য এখানে কাজ রাখা আছে, ঘাসফড়িংয়ের পৌষ্টিক নালীর অংশগুলোর নাম ধারাবাহিকভাবে লেখো। আর খদল বলে কাল্পনিক যে দলটা এখানে রাখা আছে তার জন্য কাজ হচ্ছে ঘাসফড়িংয়ের পৌষ্টিক গ্রন্থির বিভিন্ন অংশের কাজ লেখো। আশা করি তোমরা কাজ দুটো খাতায় লিখে নেবে এবং খাতায় লিখে নিয়ে বাড়িতে বই দেখে উত্তরগুলো প্র্যাকটিস করবে। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আজকের পাঠে এতক্ষণ যা পড়ালাম তার একটু মূল্যায়ন করব। পর্দায় তোমরা দুটো করে প্রশ্ন দেখতে পাবে। তো এই প্রশ্ন দুটোর উত্তর তোমরা নিজেরা চিন্তা করবে এবং আমি পেজ থেকে বের হওয়ার আগে তোমাদের সঠিক উত্তর দেখিয়ে দেব, তাতে করে তোমাদের ধারণাটা সঠিক কি ভুল তোমরা বুঝতে পারবে। তাহলে চলো আমরা দেখি। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, ঘাসফড়িংয়ের পরিপাক নালীর ত্রিকোণাকার গঠনটির নাম কি? ক কোলন, খ মলাশয়, গ পাকস্থলী, ঘ গিজার্ড। আমাদের দ্বিতীয় যে প্রশ্নটা তার প্রশ্নটা হচ্ছে, কোন অংশটি ঘাসফড়িংয়ের প্রোক্টোডিয়ামের অংশ? ক গলবিল, খ ক্রপ, গ রেকটাম, ঘ গিজার্ড। তাহলে আমরা নিশ্চয়ই এতক্ষণে দুটো প্রশ্নের মনে মনে একটা উত্তর ঠিক করেছি। এবার আমরা দেখি আমার উত্তরের সাথে তোমাদের মিল আছে কিনা। আমার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে গিজার্ড আর দ্বিতীয় প্রশ্নটির উত্তর হচ্ছে রেকটাম। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এবার আজকে তৃতীয় এবং চতুর্থ প্রশ্নটি দেখো। আজকে তৃতীয় প্রশ্নটি হচ্ছে, হেপাটিক শিকার সংখ্যা কয়টি? ক 6টি, খ 8টি, গ 10টি, ঘ 12টি। আমার চতুর্থ এবং সর্বশেষ প্রশ্নটি হচ্ছে, মেসেন্টেরনের অন্তঃপ্রাচীর গঠিত হয় ক কিউটিকল দিয়ে, খ অ্যান্ডোডার্ম দিয়ে, গ পেরিট্রপিক পর্দা দিয়ে, ঘ পেলিকল দিয়ে। তো আশা করি তোমরা এই প্রশ্ন দুটোর উত্তর ভেবে রেখেছ। তোমাদের সাথে উত্তর দুটো মিলিয়ে নাও, তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে হেপাটিক শিকার সংখ্যা হচ্ছে 12টি, 6 জোড়া। তারপরের প্রশ্নটা আমরা যেটা দেখব সেটা হচ্ছে, মেসেন্টেরনের অন্তঃপ্রাচীর গঠিত হয় পেরিট্রপিক পর্দা দিয়ে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বাড়িতে প্র্যাকটিসের জন্য একটা প্রশ্ন নিচ্ছি। তোমরা কাগজ কলমে আশা করি এখনই লিখে নেবে। প্রশ্নটি হচ্ছে, ঘাসফড়িংয়ের খাদ্য গ্রহণ ও পরিপাক পদ্ধতি ব্যাখ্যা করো। আমি আবার বলছি, ঘাসফড়িংয়ের খাদ্য গ্রহণ ও পরিপাক পদ্ধতি ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমরা বাড়ির কাজ দিয়ে দিয়েছি, আমাদের এখন বাড়ি যাওয়ার সময় হলো। তো বাড়ি যাওয়ার মুহূর্তে তোমাদের সবার প্রতি রইল একটা বিশেষ অনুরোধ, তোমরা সব সময় মাদকদ্রব্য থেকে দূরে থাকবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস শেষ করছি এবং আগামী ক্লাস দেখার তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই আবারও ভালো থাকো এই কামনা করে আজকে এখানেই শেষ করছি।